নির্বাচনে কর্মপরিকল্পনার খসড়া প্রস্তুত। চলতি সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ। সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শুরু 24 আগস্ট। আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখছে না ইসি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা বিএনপির। সরকারের প্রচ্ছন্ন মদত দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জামায়াত এনসিপির ভিন্ন মত। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে প্রার্থীদের দৌড়ঝাঁপ। ফর্ম বিক্রি চলছে ডাকসু নির্বাচনেরও। ভোটের দাবিতে বেরোবিতে অনশনে অসুস্থ 4 শিক্ষার্থী। পর্যটন স্পট রাংপানি থেকেও পাথর লুট। জৈন্তাপুর সীমান্ত পাড়ি দিয়েও চুরি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে চক্রের সদস্যরা। অভিযান ও নজরদারি জোরদার। এবং ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক আজ। ক্রিমিয়া ফেরত ও ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে রাজি পুতিন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত। অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার হোসেন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ব্রিফিংয়ে তিনি আরও জানান, তরুণদের জন্য আলাদা বুথ রাখার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ দেখছে না ইসি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্সের লক, লাল গালা, অফিসিয়াল সিল সহ 8 ধরনের সামগ্রিক কেনাকাটা শেষ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচনকে সামনে রেখে সোমবার কমিশনের নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন সিনিয়র সচিব। জানান, নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত। অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। সচিব জানান, ভোট কেন্দ্র বাড়ছে না। 3000 ভোটারের জন্য থাকবে একটি কেন্দ্র। নতুন 22টি রাজনৈতিক দলের তথ্য তদন্ত করতে মাঠ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। ভোট কেন্দ্র সংখ্যা বাড়বে না। জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত 3000 জনের জন্য একটা কেন্দ্র। সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। সীমানা পুনর্নির্ধারণে 82টি আসনের আপিল শুনানি 24 থেকে 27 আগস্ট পর্যন্ত হবে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 85 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল করা হলো। এর মধ্য দিয়ে 18 বছর পর চাকরি ফিরে পেলেন কর্মকর্তারা। এর আগে রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। বিএনপি ও জামায়াতের তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া 85 কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে 2007 সালের 3রা সেপ্টেম্বর চাকরিচ্যুত করে তত্ত্বাবধায়ক সরকার। 2022 সালের 1 সেপ্টেম্বর আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল ও 4টি আলাদা রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ গত 25 ফেব্রুয়ারি চাকরি ফেরতের রায় দেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। মৌলবাদ নিয়ে বক্তব্যে আওয়ামী বয়ানের সঙ্গে মিল দেখছেন এনসিপি নেতারা। জামায়াত নেতারা বলছেন, মৌলবাদ কোনো গালি নয়, তাদের মতবাদ জনকল্যাণমুখী। এদিকে উগ্রবাদীদের বাড়ন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ভোট, নির্বাচন পদ্ধতি, সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্টরা, এমন শঙ্কার সঙ্গে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কাও প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। চরমপন্থা বা মৌলবাদের অবহেলন্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। দলটির নেতারা বলছেন, দেশের মানুষ যখন নির্বাচনমুখী, তখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল শর্তের বেড়াজালে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র মেতেছে। এতে মৌলবাদ ও চরমপন্থার উত্থান ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। মাস কিলিং হয়েছিল 58-এ এবং সেই নেতৃত্ব
দিয়েছিল আজকে যে দল বেশি লাফালাফি করতো সেই দলের নেতা, তারপরে ভর করে আইয়ুব খান মার্শাল ঘোষণা করেছিল এবং আজকে সেই পাকিস্তান এখনো গণতন্ত্র ঠিক মতো কাজ করছে না। তো বাংলাদেশে এখন একটা সুযোগ এসছে, সেই সুযোগটা যদি বাংলাদেশের মানুষকে থেকে বঞ্চিত করে কিছু দল, সেই দলগুলো মোটামুটিভাবে ধর্মভিত্তিক দল, তো ন্যাচারালি সন্দেহ করা যায় যে তারা এইটা করে গণতন্ত্রকে দীর্ঘায়িত করে এদেশে এরকম কিছু উত্থান করার চেষ্টা করছে। তবে এমন শঙ্কা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আছে ভিন্নতা। নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির নেতারা বলছেন মৌলবাদ ট্যাগিং আওয়ামী বয়ান, যা দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে, যার শিকার বিএনপিও। মৌলবাদ বা চরমপন্থা বলে এখানে আসলে এক ধরনের রাজনৈতিক ট্যাগিং আমরা দেখে থাকি। একই সাথে এখানে মৌলবাদ চরমপন্থা বা ওয়ার অ্যান্ড টেররের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সের কিন্তু ভিকটিম তারেক রহমান নিজেই, এবং সেটা আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা এখানে যে পলিটিক্সটা ফ্যাসিবাদ কায়েম করছেন, সেখানে তার অন্যতম একটা টুল ছিল যে মৌলবাদ চরমপন্থা বলে সাধারণত এই ধরনের যারা পলিটিক্স করছেন তাদেরকেও দমন করা। সিস্টেমটাই যদি জামায়াত নেতাদের দাবি, তারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। কেউ মৌলবাদকে গালি মনে করলেও তাদের মতবাদ জনকল্যাণমুখী। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এখন এটাকে কেউ যদি মৌলবাদ নাম দিয়ে এটাকে একটা গালি হিসাবে চালাইতে চায়, এটা তার কাছে গালি হতে পারে। আমি মনে করি মৌলবাদটা কোনো গালি না, এটা মানুষের কল্যাণকামী একটা মতবাদ, কোনো চরমপন্থা। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বলছেন, ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রোপাগান্ডা সামনে আসছে। উগ্রবাদীদের বাড়বাড়ন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করেন তারা। আবার এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটছে কিনা, চরম একটা ডানপন্থা দক্ষিণপন্থার উত্থান ঘটছে কিনা, এরকম একটা উদ্বেগ আশঙ্কা নানা জায়গা থেকে আমরা দেখছি। বাংলাদেশের যে বহুত্ববাদী সমাজ, এই সমাজ কখনো কোনো উগ্রবাদকে কখনো কিন্তু এখানে প্রশ্রয় দেয়নি। তবে এই পরিস্থিতিটা কিছুটা বাড়তে পেরেছে, সরকারের মনে হচ্ছে একটা প্রচ্ছন্ন একটা ছত্রছায়া এসব শক্তির পেছনে কাজ করছে। দেশের বর্তমান সংকট ও শূন্যতা নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে গণতান্ত্রিক শক্তিগুলো। রাজনৈতিক দিক থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে কর্মকর্তাদের অপসারণে ব্যবস্থা নেবে ইসি, এমন আশা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলা কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। পিআর দাবিকারীদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন রিজভী এবং বলেন, এই পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়। ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এমন আশা ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম তুললেন সম্ভাব্য প্রার্থীরা। প্যানেল ঘোষণা করছে ছাত্র শিবির, দ্রুতই ঘোষণা করবে ছাত্রদল। ফর্ম তুলেছেন বাম সংগঠন ও উমামা ফাতেমা প্যানেলের সদস্যরাও। প্রশাসনের বিরুদ্ধে শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ তুলেছেন ইমি মোল্লার নেতৃত্বাধীন প্যানেল। ছাত্রদলের একাংশের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলনের। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। ফর্ম সংগ্রহ ও জমা দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। 24 সালে যে জুলাই আন্দোলন হয়েছিল, জুলাই আন্দোলনের মাধ্যমে একটি নির্দলীয় এবং একটি অরাজনৈতিক ক্যাম্পাস চাই। সেই অরাজনৈতিক ক্যাম্পাসের আমরা এজেন্ডা বাস্তবায়ন করতে চাই। ব্যক্তিগত জায়গা থেকে এবং আমার যে পারিপার্শ্বিক অবস্থা, সেই সবকিছু বিবেচনা করে আমি মনে করি আমি নির্বাচন করার মতো একটা পরিস্থিতি আমার কাছে হয়েছে। আশা করি যথাসময়ে নির্বাচিত অনুষ্ঠিত হবে এবং আমি সেই নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সাহিত্য এবং সংস্কৃত সম্পাদক পদে নির্বাচন করতে আগ্রহী। ফর্ম সংগ্রহকারীদের বেশিরভাগই স্বতন্ত্র। শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসে ছাত্র শিবির। সাদেক কায়ুমকে ভিপি ও SM ফরহাদকে GS মনোনীত করে আংশিক প্যানেল ঘোষণা করেন সংগঠনটি। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে।
এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। মনোনয়ন ফর্ম সংগ্রহ করবে ছাত্র দলের প্যানেলও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম চলছে। সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে শুরু হয় এ কার্যক্রম। এর আগে রোববার 11,919 জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়। 32 বছর পর 11 সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচন। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন আজ। এই মুহূর্তে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আছেন রিপোর্টার জুমান সাদিক জাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। জাভলিন, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ, আগামীকালকে জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই সময়ও কিন্তু শেষ হয়ে গেছে এবং একেবারে সব মিলিয়ে কতগুলো ফর্ম বিক্রি করতে পারলো নির্বাচন কমিশন সেটির গণনা ভেতরে চলছে। সবশেষ দুপুর 3টা পর্যন্ত যে সংখ্যাটা আমরা জেনেছি 270টি মোট বিক্রি হয়েছে বা মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদের বিপরীতে, এবং সেটির মধ্যে আজকেই কিন্তু প্রায় 145টির অধিক, সেটির কিন্তু সংখ্যাটি আরও বাড়বে। এছাড়া জানিয়ে রাখি যে প্যানেল নিয়ে এক ধরনের উৎসুক অবস্থা ছিল শিক্ষার্থীদের ভেতরে। আজকে কিন্তু বড় যে সংগঠনগুলো, ছাত্র সংগঠন, বিশেষ করে রাজনৈতিক সংগঠন যেগুলো আছে তাদের প্যানেলের দিকে তাকিয়েছিল, কিন্তু শুধুমাত্র দুটি প্যানেল আমরা দেখতে পেরেছি পূর্ণাঙ্গ বড় দলগুলোর মধ্যে। ইসলামী ছাত্র শিবির তারা প্যানেল ঘোষণা করেছে, একই সঙ্গে প্যানেল ঘোষণা করেছে বাঘ চাষের পক্ষ থেকে, তারা বৈষম্য বিরোধীকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে প্যানেল দিয়েছে। অন্যান্য বড় দলের মধ্যে ছাত্র দলের কথা যদি বলি, ছাত্র দলের নেতাকর্মী যারা মনোনয়ন প্রত্যাশী তারা প্রত্যেকে ফর্ম তুলেছে আজকে, তবে তারা কিন্তু যেটি বলছেন যে হাইকমান্ডের দিকে তারা এখনও তাকিয়ে আছেন, অর্থাৎ বিএনপির তাদের যে মূল দল সেখান থেকে নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু প্যানেল যেটি দেয়া হবে সেটি তারা মেনে নেবেন এবং তাদের পক্ষে তারা কাজ করবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আর এছাড়া কিছু অভিযোগে বেড়ে উঠেছে আজকে একেবারে শেষ মুহূর্তে এসে, সেটি হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে ছাত্র দলের এক অংশের উপরে। সেটি অভিযোগটি করেছে ইসলামী ছাত্র আন্দোলন। তারা যেটি বলছেন যে নির্বাচন আচরণবিধি হিসেবে 5 জনের বেশি আসলে একসঙ্গে আসার কথা নয়, কিন্তু তারা যেটি বলছেন যে ছাত্র দলের একটি অংশ তারা মিছিল করতে করতে এসেছেন এবং তারা মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য ভেতরে ঢুকেছেন, সেই অভিযোগ তারা জানিয়েছেন এবং তারা চান যে কি আসলে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে আরেকটা অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে যে ছাত্র শিবিরকে নিয়ে, এই অভিযোগটি করেছে বামপন্থী যেই ছাত্র সংগঠনের জোট, অর্থাৎ ইমি এবং মেঘমল্লার বসু, তাদের যেই প্যানেলটি তারা ঘোষণা করেছে সেই প্যানেল থেকে তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহের পর তারা এই ব্রিফিংয়ে তারা সেটি কিন্তু বলেছেন যে ছাত্রলীগের একজন নেতা, তার কথা উল্লেখ করে বলা হয়েছে যে তাকে আসলে পুনর্বাসনের চেষ্টা করছে, কিংবা ছাত্র শিবির যাদেরকে আসলে এখনও পর্যন্ত তারা খাতায় কলমে নিষিদ্ধ এই বিশ্ববিদ্যালয়ে, তারাও কিন্তু এখানে পুনর্বাসন করবার জন্য প্রশাসন কাজ করছে, এমন অভিযোগ তারা তুলেছেন। তো এই অবস্থা চলছে, নির্বাচনের উত্তাপ কিন্তু এখন আমরা কিছুটা বুঝতে পারছি এবং কালকে আসলে জানা যাবে পূর্ণাঙ্গ প্রার্থীতা আসলে কারা পাচ্ছেন বা কারা মনোনয়ন পাচ্ছেন দলীয়। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্মের ব্যাপারে সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী। এর মধ্যে গুরুতর 2 জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে পোষ্য কোটা পুনর্বহাল সহ 8 দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে অনেকেই অসুস্থ হয়ে পড়লেও এক দফা দাবি আদায়ে অনড় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন 4 শিক্ষার্থী। এর মধ্যে 2 জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। আন্দোলনকারীদের দাবি 2.5 মাস ধরে আন্দোলন করলেও উদাসীন ভূমিকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমাদের সহযোদ্ধাদের একজন শিক্ষার্থীর যদি কিছু হয় এর জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের যে আইন এটি যদি তারা কার্যকর করার ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এভাবে অনশন করতে হবে না। যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে চেষ্টা চলছে। মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল ভেটিং এর যে কাজটা সেটা শেষ হয়ে যাবে। শেষ হলে তারা তাদের এই সংবিধিটা মহামান্য কাছে পাঠালে
তাহলে এটা গেজেট হয়ে আসবে। অন্যদিকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনকারীদের মতে প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানেরা সব শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এজন্য 5% পোষ্য কোটা পুনর্বহাল, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানান। আমাদের সন্তানরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নাই, অন্যান্য প্রতিষ্ঠানের নাই, প্রাতিষ্ঠানিক সুবিধা হইতে বঞ্চিত হচ্ছে, তখন স্থগিতকৃত কর্মসূচি আবার পুনরায় আমরা চালু করেছি। আমাদের সকল প্রকার যে প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো রয়েছে এগুলো দূরীকরণ করার জন্য যে বৈষম্যগুলো রয়েছে এর জন্য আমরা আন্দোলন করছি। দাবি আদায় না হলে আগামীতে পূর্ণ দিবস ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন বক্তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 2016 সালে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবি, বিভিন্ন এলাকা থেকে ধরে এনে বাইরে থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 2016 সালের অক্টোবরে গাজীপুরে একটি বাসা ঘিরে জঙ্গি অভিযানে 830 রাউন্ড গুলি ছোড়ে র্যাব, সোয়াট, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহত হন 7 জন। প্রসিকিউশন বলছে, দেশের বিভিন্ন এলাকা থেকে 7 তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাইরে থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের। ওই ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা করেন চিফ প্রসিকিউটর। এ সময় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুনুর রশিদ সহ 5 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন। পরে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। হত্যার পরে দেখানো হয় যে তারা এখানে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী কাজে সাথে সম্পৃক্ত ছিল। এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 3 জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তারা সবাই শেখ হাসিনা, কামাল, মামুন সহ জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যা করা হয়েছে, তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগের আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এদিন চাংখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, যারাই সাক্ষীকে ভয়ভীতি দেখাবে তাদের ধরে আনতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর চটপটি দোকান ও 2টি রেস্তোরাঁ দেখিয়ে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 20 জনের বিরুদ্ধে। যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও হয়েছে মামলা। চট্টগ্রাম নগরীতে চটপটির দোকান ও 2টি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শেষে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এজাহারে বলা হয়েছে, ঋণ গ্রহণ করে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ, তবে প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে। এ ঘটনায় 20 জনকে আসামি করা হয়েছে। ঋণ হিসাবে 79,96,69,000 টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ, পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ
প্রমাণিত হয়। এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সাবেক এমডি ফিরোজ সহ 21 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক্সিম ব্যাংক পিএলসি হেড অফিস কর্পোরেট শাখা ঢাকার 857 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ। এদিন 109 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 7 কোটি 35 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 3 আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সিএমপি কমিশনারের ওয়াকিটকি বার্তা ফাঁস করার অভিযোগে পুলিশ কনস্টেবল অমি দাসকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। গত 12 আগস্ট ওয়াকিটকিতে সিএমপি সদস্যদের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে পুলিশ সদস্য আহত হওয়ার পর এই বার্তা দেন তিনি, যা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অমির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। এদিকে 2024 সালের 5 আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিবির হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন এসপি, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন এএসপি। প্রকৃতির ওপর মানুষের নির্মম আচরণে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। সকালে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। মাছ রক্ষায় টেকসই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি রপ্তানি বাড়ানোর সাথে সাথে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে প্রাণীজ আমিষের 60% আসে মাছ থেকে। উৎপাদন বাড়াতে সারা দেশে 20 থেকে 25 হাজার মাছের অভয়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির ওপর নির্দয় আচরণ আর ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে দেশি জাতের মাছ। যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে। এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে, সেটাও আমরা গ্রাহ্য করছি। জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। নিজস্ব চাহিদা মিটিয়ে মাছ রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর দেন ডক্টর ইউনূস। বিশাল সমুদ্র আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি সম্পদ, আমরা পেয়ে গেছি। এই খাতে বিশাল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনো তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য এবছর 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সাইবার ও মিডিয়া লিটারেসিতে দীক্ষিত হতে তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক কলেজের শিক্ষার্থীরা। তাদের উদ্দেশ্যে প্রেস সচিব বলেন, অনলাইন হ্যারাসমেন্ট কিংবা সাইবার বুলিং করলে ভবিষ্যৎ ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, 24-এর অভ্যুত্থানে তরুণরা যে সাহসিকতা দেখিয়েছে তা অভূতপূর্ব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী ও সৃজনশীল শিক্ষা পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করেন তারা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী করতে ফ্রিল্যান্সিং সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে তার দফতর। মিডিয়াতে যে লাইভটা লিড করেন, এই বিষয়ে আপনার ওয়াকিবহাল হতে হবে। আমি কি পোস্ট করছি, কি ছবি দিচ্ছি, কি কমেন্ট করছি, কোথায় আমি ফান করছি, প্রত্যেকটা জিনিস পরবর্তীতে এসে আপনার বিপদের কারণ হতে পারে। সাইবার লিটারেসি
মিডিয়া লিটারেসি সবই আপনার লাগবে। এটা একটা মডার্ন যুগ, এটা একটা সাইবার যুগ। এই যুগে এই জিনিসগুলো আপনার জানবে। সিলেটের আরেকটি পর্যটন স্পট রাংপানিতেও পাথর লুটপাট করছে সংঘবদ্ধ চক্র। জৈন্তাপুর সীমানা পেরিয়ে ভারতে ঢুকেও চুরি করছে চক্রটি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে রয়েছে চক্রের সদস্যরা। প্রশাসন বলছে অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এখান থেকে কোনো পাথর উঠবে না। বছরের পর বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাংপানি পর্যটন এলাকায় চলছে পাথর লুট। বাংলাদেশের সীমারেখা পেরিয়ে ভারতে ঢুকে সিলেটের জৈন্তাপুরের শ্রীপুরে একটি চক্র পাথর লুট করছে বলে বহুবার অভিযোগ উঠেছে। গত বছর আগস্টে সরকার পতনের পর থেকে দুই দেশের সীমান্ত উত্তপ্ত থাকলেও দৌরাত্ম্য কমেনি চোর চক্রের। তবে সাদা পাথর কাণ্ডের পর আত্মগোপনে চক্রটির সদস্যরা। পর্যটন এলাকাগুলোতে পাথর চুরি বন্ধে গত কয়েকদিন ধরেই কঠোর অবস্থানে প্রশাসন। রাংপানি এলাকাতেও চলছে অভিযান। পুলিশ বলছে নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটন স্পট থেকে লুট হওয়া প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর ফিরিয়ে আনার চেষ্টা করছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। তবে পাথর প্রতিস্থাপন ধীমে তালে চলছে বলে জানান স্থানীয়রা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে তৎপর প্রশাসন, চলছে অভিযান। ভোলাগঞ্জ থেকে আসা পাথরবাহী ট্রাকগুলোকে আটকে চলছে তল্লাশি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। অপু, কিছুক্ষণ পরেই কিন্তু তাকে আসলে প্রত্যাহার করা হয়েছে এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি যে ভোলাগঞ্জে সাদা পাথরের যে প্রতিস্থাপনের যে বিষয়টি রয়েছিল সেই বিষয়টি কিন্তু আসলে প্রত্যাহার করা হয়েছে এবং আমরা যেমনটি এখানে দেখতে পেয়েছি যে ভোলাগঞ্জের সাদা পাথরের যে প্রতিস্থাপনের যে বিষয়টি রয়েছিল সেই বিষয় নিয়ে কিন্তু তার সাথে কথা হয়েছিল। তিনি আমাদেরকে নিশ্চিত করেছিলেন যে প্রায় আজ পর্যন্ত প্রায় 4 লাখ ঘনফুট পাথর কিন্তু জব্দ করা হয়েছে এবং এর মধ্যে থেকে পাথর পর্যায়ক্রমে কিন্তু এখানে প্রতিস্থাপন করা হচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু সাদা পাথর যে লুটপাটের ঘটনায় এগিয়ে যাচ্ছে এবং যেহেতু এই বিষয়গুলো সামনে আসছে তো সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এখানকার জেলা প্রশাসক যিনি ছিলেন তিনি কিন্তু এখানে আজকে পরিদর্শনের জন্য এসেছিলেন এবং যেটা হয়েছে যে সারা এখানে পরিদর্শনে থাকা অবস্থাতে কিন্তু তাকে প্রত্যাহার করা হয়। সোমবার যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব মোহাম্মদ সারোয়ার আহমেদকে কিন্তু সিলেট জেলা প্রশাসকের এবং জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যে তদন্ত কমিটি যেটি ছিল সাদা পাথর লুটপাটের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন হয়েছিল সেই তদন্ত কমিটির রোববারে আসলে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, যেহেতু দিতে পারেনি সেই ক্ষেত্রে কিন্তু তারা আরো 3 দিন কিন্তু তদন্ত বাড়িয়ে তদন্ত কমিটি কিন্তু আরো বাড়ানো হয়েছিল দিন। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন নতুন যিনি ডিসি জয়েন করছেন সারোয়ার, তিনি আসলে এই তদন্ত কমিটিকে কিভাবে চালিয়ে যাবেন তো এই বিষয়টি নিয়ে কিন্তু সংশয় আছে এবং এই নতুন যিনি ডিসি রয়েছেন তার উপরে নির্ভর করছে পরবর্তীতে সাদা পাথর লুটকাণ্ডের যে প্রতিবেদন রিপোর্টটি সেটি কিভাবে আসবে। এই ছিল সিলেটের সাদা পাথর থেকে আমার কাছে একদম সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের পক্ষে একাত্তা অবস্থানে ছিল বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ অধিকাংশ রাজনৈতিক দল। আর এই সুযোগ নিয়ে শুরু হয় লুট। এই ঘটনায় রাজনৈতিক দলগুলো পরস্পরকে দোষারোপ করে বলছে হাজার হাজার মানুষের জীবন জীবিকার দিকে তাকিয়ে সীমিত আকারে পাথর উত্তোলনের কথা বললেও হরিলুটের ঘটনাকে সমর্থন করেন না তারা। আর বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দল, সরকার ও প্রশাসন দায় এড়াতে পারে না কেউই। শাকির আহমেদের রিপোর্ট। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর দেশি বিদেশি পর্যটকদের কাছে এ যেন এক বিস্ময়। পাথর লুটের পর আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রটি হারিয়েছে জৌলুস।
হঠাৎ এই হরিলুটের নেপথ্যে কারা, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বের হয় রাজনৈতিক সম্পৃক্ততা। ভোলাগঞ্জের কোয়ারির ইজারা বাতিল ও পাথর উত্তোলনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রায় সব রাজনৈতিক দল পাথর উত্তোলনের পক্ষে দাঁড় করিয়েছিল নানা যুক্তি। গত বছরের সেপ্টেম্বরে পাথর উত্তোলনের নিষেধাজ্ঞাকে ভারতীয় আগ্রাসন দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, দ্রুত পাথর উত্তোলন না করলে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে। তবে দলটির মুখপাত্র বলছেন, ইসলামী আন্দোলন লুটের ঘটনায় সম্পৃক্ত নয়। সবকিছু ঠিক রেখে পাথর যদি তোলা যেত, মানুষের জীবনযাত্রাটাও যাতে ঠিক থাকে, আমাদের কথা ছিল এটা। আমরা তো কাউকে বলি নাই লুটপাট করার জন্যে। চলতি বছরের জুনে পাথর তুলতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক, শ্রমিক ঐক্য পরিষদ। সমাবেশে অংশ নিয়ে পাথর উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্তকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দেয় মহানগর জামায়াত। তবে ঘটনার পর পরিবেশ রক্ষায় নিজেদের অবস্থান তুলে ধরছে দলটি। যেখানে পরিবেশ নষ্ট হবে না, এই অবস্থাগুলোর ভিতরে যদি এটা লিজ দেওয়া যায়, তো সরকার রাজস্ব পেল এবং এটা একটা শৃঙ্খলার ভিতরে আসলো। এখনকার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা মনে হয় এখন আপাতত আর চিন্তা করার সুযোগ নেই। অন্যান্য দলের মতো পাথর উত্তোলনের পক্ষে অবস্থান নেয় স্থানীয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, হাজারো শ্রমিকের জীবন জীবিকার বিষয়টি বিবেচনা করে সীমিত পরিসরে পাথর উত্তোলনকে সমর্থন করলেও হরিলুট করে পরিবেশের বিপর্যয় সমর্থন করে না দলটি। এখানে সরকারের ল্যাপস আছে বলে এটা হয়েছে। প্রতিটি দলের দায়িত্ব আছে এবং দায়িত্ব নিয়ে সচেতন থাকা। আমাদের দল সেটা প্রতিকার করেছে। পাথর উত্তোলনের পক্ষে ছিল জাতীয় নাগরিক পার্টি ও এবি পার্টির নেতারাও। বিভাগীয় কমিশনারও পাথর উত্তোলনের পক্ষে সাফাই গিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলের পাশাপাশি প্রশাসনও লুটপাটের দায় এড়াতে পারে না। প্রত্যেকেই এটার বেনিফিশিয়ারি, এই পাথর চুরির রাজনৈতিক দলগুলো। যারা এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল, এদেরকে সামাজিক বয়কটের মধ্যে ফেলানো উচিত। পাথর রক্ষা করতে না পারার আক্ষেপ প্রকাশকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। ক্যাম্পে যেতে দেয়া হয়নি দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তাদেরও। তাদের দাবি, প্রশাসন আশ্বাস দিলেও কোনো সমাধান না হওয়ায় আন্দোলনে নামেন তারা। যানজটে পড়েন যাত্রী ও চালকরা। দীর্ঘ 9 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় যান চলাচল। ব্যানার হাতে দাঁড়িয়ে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা দাবি আদায়ে সড়ক অবরোধ করে দেন নানা স্লোগান। সোমবার সকালে কক্সবাজার টেকনাফ সড়কের কোটবাজার এলাকায় অবস্থান নেন শিক্ষকরা। আটকে দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের গাড়ি। শিক্ষকদের দাবি, এনজিওগুলোর কাছে বেতন বৃদ্ধির দাবি তোলায় চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের 2026 সাল পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও কেন তারা একদিন আগে আমাদের নোটিশ করতেছে যে আপনারা আগামী কাল থেকে অফিস করতে পারবেন না। ইউনিসেফ ডিসি তাদেরকে অনেক সময়ও দিয়েছে, রাজনৈতিক দলদেরকে আমাদের কোনো সুরাহা হচ্ছে না। আমাদেরকে যদি পুনর্বহাল না করে এখানে কোনো এনজিও, কোনো আইএনজিও কোনোভাবে কাজ করতে পারবে না। যতদিন না পর্যন্ত আমাদের এই বিষয় শুরু হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা আমরণ হচ্ছে কর্মসূচি ঘোষণা করেছি। এদিকে বিক্ষোভের কারণে রাস্তার দুপাশে দেখা দেয় দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। দীর্ঘ 9 ঘন্টা পর বিকেল 4টার দিকে জনদুর্ভোগ বিবেচনা করে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা। পরে স্বাভাবিক হয় যান চলাচল। ব্লকেট কর্মসূচি শেষ করেছি। আগামীকালকে আমরা কক্সবাজার মুখী, অর্থাৎ এটা হইতে পারে সড়ক আন্দোলন, মানে সড়ক অবরোধ করে হইতে পারে, বা আমরা এর থেকে বড় কোনো সিদ্ধান্ত কালকের জন্য কর্মসূচি হিসেবে আসতেছে। অর্থ সংকটের কারণ দেখিয়ে চলতি বছরের 1 জুন রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় প্রায় 1200 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল আছেন। এর প্রতিবাদে 2 জুন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিচ্যুতরা। পরে প্রশাসনের আশ্বাস দিলেও কোনো সুরাহা না হওয়ায় ফের আন্দোলনে নামেন তারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। দুপুরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রবেশ মুখে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও সমাবেশ। বক্তারা বলেন, হাসপাতালটির পরীক্ষা নিরীক্ষার অনেক যন্ত্রই অকেজো, এতে ভোগান্তি পোহাতে হয় রোগীদের। দালাল চক্রের দৌরাত্ম্য থেকে শুরু করে দলীয় নিয়োগ, বাণিজ্য ও প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেন বক্তারা। অভিযোগ খতিয়ে দেখে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে র্যাব। এছাড়া কেরানীগঞ্জে রাকিবুল হত্যা এবং ফরিদপুরের ভাঙায় বিলের ভেতর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে সংস্থাটি। 2024 সালে গণঅভ্যুত্থানের সময় থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় আক্রমণ করে অস্ত্র লুট করা হয়। সেই সব অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে সংস্থাটি জানায়, লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও সেটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, বাট সময় কিন্তু 1 বছর পেরিয়ে গেছে। আমরা এই ঘটনা থেকেই বুঝতে পারছি যেখানে 5 জন ব্যক্তি 5টা হাত বদল হয়ে এই অস্ত্রটা তাদের কাছে গেছে। এরকম বিভিন্ন অস্ত্র বিভিন্নভাবে হাত বদল হচ্ছে। কেরানীগঞ্জে রাকিবুল হত্যা মামলার আসামি গ্রেফতারের বিষয়ে র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, স্ত্রীর ওপর প্রতিশোধ নিতেই রাকিবুলকে হত্যা করে তার সৎ বাবা আজাহারুল সর্দার। মূলত সে চাচ্ছিল যে সংসারটা টিকে থাক, কিন্তু তফুরা বেগম কিছুতেই রাজি হচ্ছিল না। তার অনেক ক্ষোভ ছিল, অনেক কষ্ট ছিল। তারপর তার ছেলেকে নিয়ে আসে, সর্দার রাকিবুলকে নিয়ে আসে তার বাসায়। তার ছেলেকে দিয়েও সে চেষ্টা করছে যে তার মাকে একটু বোঝানো, কিন্তু ছেলে রাজি হয় নাই, যে মা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই। পরবর্তীতে আলটিমেটলি ছেলেকে মারধর করে এবং মেরে ফেলে। এদিকে ফরিদপুরের ভাঙায় বিল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সি ওরফে সুলতান জহিরকে গ্রেফতার করেছে র্যাব। কর্মকর্তারা জানান, সমকামী সম্পর্ক ছিন্ন করার জেরে রেদওয়ানকে হত্যা করা হয়। জহুরুল মুন্সি এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না। ভিকটিম খুব জোরাজোরি করতেছিল। সে তৎক্ষণাৎ তাকে একটু প্রহার করার জন্য, দ্যাট মিনস তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয়। তখন একটা ছুরি দিয়ে তখন তার ঘাড়ের এখানে একটা পোজ দেয়। আরও কেউ জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে যাত্রী বেশে উঠে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করে সিএনজি অটোরিকশা, পরে যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করে সংঘবদ্ধ চক্রটি। জড়িত 3 সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেফতার এই তরুণরা বিভিন্ন ধরনের গাড়ির বিষয়ে বিশেষভাবে অভিজ্ঞ, আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরীতে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্র গড়ে তুলে তারা। চক্রের এক সদস্য গত রোববার ভোররাতে নগরীর বংশাল থেকে যাত্রী বেশে উঠে এক অটোরিকশায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী গন্তব্যস্থান জলিলগঞ্জে তার 3 সহযোগী ওত পেতে ছিল। অটোরিকশাটি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চালক মনিরকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও নগদ 10,000 টাকা সহ সিএনজি অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। আমাকে মাইকদৌড় করছে, আমার পকেটে টাকা ছিল, মোবাইল ছিল, লাইসেন্স ছিল, গাড়ির ডকুমেন্ট ছিল, হ্যাঁ এরা সব এগুলো নিয়ে গেছে। আমার গাড়ি নিয়ে গেছে, বলছে গাড়ি এখানে থাকবে, সকালবেলা টাকা 20,000 নিয়ে আসবি, তারপরে তোর গাড়ি নিবি। অভিযোগ পেয়ে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় বিভিন্ন তথ্য ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আটক করা হয় চক্রের 3 সদস্যকে এবং উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সিএনজিটি। পেশাদার গাড়ি ছিনতাইকারী এই চক্রের সদস্যদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগেও মামলা রয়েছে বলে জানায় পুলিশ। আমরা যে 3 জন আসামি ধরেছি, 3 জনেরই আগে থেকেই মামলা আছে এবং বোঝা যাচ্ছে যে এরা পেশাদার ছিনতাইকারী, এটার সাথে জড়িত স্বীকারও করেছে এবং তাদের দেখানো মত অনুযায়ী আসলে সিএনজিটা উদ্ধার হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে নির্বাচনের তারিখ ঘোষণা জান্তা সরকারের। প্রথম ধাপে ভোট শুরু 28 ডিসেম্বর, প্রহসন আখ্যা পর্যবেক্ষকদের।
খেলাপি ঋণের চাপে করুণ দশায় ব্যাংক বহির্ভূত 20টি আর্থিক প্রতিষ্ঠানের 7টির খেলাপি ঋণের পরিমাণ 95 থেকে প্রায় 100%, আর 52 থেকে প্রায় 83% বোঝা টানছে আরও 13টি আর্থিক প্রতিষ্ঠান। অনিয়মে জড়িত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মার্চ বা বন্ধ করার আগে 20টি আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসেছে জবাবও। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। ব্যাংক না হলেও ব্যাংকের মতোই গ্রাহকের আমানত সংগ্রহ করে ঋণ বিতরণ করে দেশে ব্যাংক বহির্ভূত এমন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে 35টি, কিন্তু নানা অনিয়ম আর দুর্নীতিতে ডুবতে বসেছে বেশিরভাগ। বাংলাদেশ ব্যাংকের তথ্য, এই খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 27,189 কোটি টাকা। গেল 3 মাসে বেড়েছে 2,100 কোটি টাকা। এর মধ্যে ফার ইস্ট, বিআইএফসি, ইউনিয়ন ক্যাপিটাল এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের বিতরণ করা ঋণের 95% বেশি উঠেছে খেলাপির তালিকায়। এর বাইরে আরও 13 প্রতিষ্ঠানের অবস্থা নাজুক। তাদের দেয়া ঋণের 52 থেকে 82% বেশি হয়েছে খেলাপি। অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখতে আর ব্যাংকিং ব্যবস্থায় বৈচিত্র্য আনতে ব্যর্থ এসব প্রতিষ্ঠানের লাগাম টানার পরামর্শ আর্থিক খাত বিশ্লেষকদের। ব্যাংকিং মার্কেটে যেহেতু আর নতুন লাইসেন্স দেওয়া সুবিধা না, সেই জন্য এই সমস্ত লুটেরাদের লাইসেন্স দেওয়া হয়েছে আপনার নন ব্যাংক। এরা নন ব্যাংক থেকেও টাকা পয়সা মারছে। যারা নাকি ফাইন্যান্সিয়ালি সাউন্ড আছে, যার ক্যাপিটাল ভালো, লিকুইডিটি ভালো, যার এনপিএল কম, এই ধরনের 2-3টা রেখে বাকি সবগুলো এক্সিট পলিসিতে ফেলে দেওয়া উচিত বা এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ বা মার্জ করা হবে না, সেই ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়া চিঠির জবাবও এসেছে। বর্তমানে চলছে তথ্য যাচাইয়ের কাজ। আবেগী কথাবার্তা চলবে না, তাকে বিভিন্ন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে বোঝাতে হবে যে এই ফিগারের কারণে আমার প্রতিষ্ঠান চলমান থাকবে, বন্ধ করা উচিত হবে না। তো সেগুলো আবার আমরা আমাদের ছাঁচে ফেলে দেখব। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, এর আগে গেল ডিসেম্বরে 35 নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ছিল 25,089 কোটি টাকা, যা এই খাতের বিতরণ করা মোট ঋণের 33.25%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 21টি বেসরকারি অফডকে ট্যারিফ বাড়ানো নিয়ে বিগটার সঙ্গে বিজিএমইএ শিপিং অ্যাসোসিয়েশনের টক অফ ওয়ার শুরু হয়েছে। কোনো রকম আলোচনা ছাড়াই 30 থেকে 63% ট্যারিফ বাড়ানোর অভিযোগ জানিয়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চিঠি দিয়েছেন তারা। এতে বছরে 1,000 কোটি টাকার বেশি খরচ বাড়বে বলে দাবি তাদের। অপরদিকে ডলারের সঙ্গে টাকার দরের তারতম্যের কারণে ট্যারিফ বাড়ানো থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে বিগটা। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগামী 1 সেপ্টেম্বর থেকে সব ধরনের সেবার ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 21টি বেসরকারি অফডক। তবে প্রকারভেদে 30 থেকে 63% ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে চিঠি দিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন। অফডকে যদি ট্যারিফ বাড়ে, সবগুলো কিন্তু একটা ইমপ্যাক্ট কিন্তু আমার দেশের অর্থনীতির উপর পড়বে। দেশের আমদানি বাণিজ্যের 68 ধরনের পণ্য ডেলিভারি হয় বেসরকারি 21টি অফডকে। একই সাথে রপ্তানির 93% জাহাজীকরণও সম্পন্ন হয়। তবে বর্তমানে যে ট্যারিফ বাড়ানো হচ্ছে তাতে ক্ষতিগ্রস্ত হবে বিজিএমইএ, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বাফা এবং একই সাথে সিএনএফ এজেন্ট। নতুন ট্যারিফ কার্যকর হলে বছরে খরচ বাড়বে অন্তত 1,000 কোটি টাকা। আর তাই ট্যারিফ নিয়ে আপত্তি রয়েছে বিজিএমইএর। সার্ভিসটা ডেভেলপ না করে হঠাৎ করে বৃদ্ধির জন্য ওরা একটা পায়তারা করছে। আমরা চাই এটা টাস্কফোর্স করে যৌথভাবে এটার একটা ন্যায় নির্ধারণ করা হোক। ট্যারিফ না বাড়ানোর আবেদন সম্বলিত চিঠি পেল নিজেদের সিদ্ধান্ত এখনও অনড় অবস্থানে রয়েছে বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগডা। ইউএস ডলারের এগেনস্টে টাকার যে ডিভ্যালুয়েশন হয়েছে সেটা প্রায় 55%-এর অধিক। সুতরাং বেসরকারি অফডকগুলো কিন্তু বিভিন্ন খাতেই তাদের মাসুলগুলো আগের মতো পাচ্ছে না। এদিকে বিগডা ট্যারিফের বিরুদ্ধে অবস্থান নিয়ে অংশীজনরা যেমন বন্দরে দ্বারস্থ হয়েছে, ঠিক তেমনি নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বন্দরকে চিঠি দিয়েছে বিগডা। আমরা যেটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যেটা বলতে চাই, এটা দুপক্ষের মধ্যেই একটা সমঝোতার ভিত্তিতে এই চার্জটা যৌক্তিকভাবে নির্ধারণ হওয়া উচিত। সবশেষ 2021 সালে তেলের মূল্য বেড়ে যাওয়ার অজুহাতে 23% হারে ট্যারিফ বাড়িয়েছিল এই অফডকগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 54, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 60%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 53, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। রাজশাহী বিভাগে বায়ুর মান 58, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 63। সিলেট বিভাগে বায়ুর মান 66, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 51%। খুলনা বিভাগে বায়ুর মান 39, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 62। বরিশাল বিভাগে বায়ুর মান 52, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 64। রংপুর বিভাগের বায়ুর মান 64, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 51। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 57%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনা 39 আর সবচেয়ে খারাপ সিলেটে 66। যাত্রাবাড়ী থানার আসাদ হত্যা মামলায় মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, এই হত্যার ঘটনায় নাসির উদ্দিনের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। এছাড়া মাইটিভির দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রচার করছে, যাতে উৎসাহিত হয়ে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী হত্যাকাণ্ডে মেতে ওঠে। এ সময় আসামি পক্ষের আইনজীবী তাকে নিরপরাধ দাবি করে রিমান্ড বাতিল চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এই আদেশ দেন। দেশের বাইরের খবর। হোয়াইট হাউসে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। থাকবেন ইউরোপের নেতারাও। বৈঠকের আগে ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে ক্রিমিয়া ফেরত ও ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে। শান্তি প্রতিষ্ঠায় কিয়েভকে মানতে হবে পুতিনের কিছু শর্ত। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম দফার বিতর্কিত বৈঠকের পর সোমবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এবার জেলেনস্কি একা নন, তার সঙ্গে থাকবেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। বৈঠক কেন্দ্র করে ইউরোপীয় নেতাদের আহ্বান, যুদ্ধ বন্ধের চুক্তিতে যেন ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়। এমন পরিস্থিতির মধ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে বৈঠকের আগেই একের পর এক হুঁশিয়ারি ছুড়ে যাচ্ছেন ট্রাম্প। স্থানীয় সময় রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধ বন্ধ করা সম্ভব, তবে তাকে পুতিনের কিছু শর্তে রাজি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জানান, কোনো মূল্যেই ক্রিমিয়ার মালিকানা ফিরে পাবে না ইউক্রেন, এমনকি দেশটি ন্যাটোর সদস্যপদ পাবে না বলেও স্পষ্ট করেন ট্রাম্প। তবে ক্রিমিয়ার মালিকানা রাশিয়ার কাছে দেওয়ার প্রস্তাব আগেই নাকচ করে দিয়েছে কিয়েভ। দেশের সার্বভৌমত্ব নিয়ে দখলদারদের সঙ্গে আপোষে যেতে রাজি নন জেলেনস্কি। বলেন, ক্রিমিয়া কখনোই রাশিয়ার হওয়ার কথা ছিল না, জোরপূর্বক তা দখলে নেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবন্ধের আলোচনার মধ্য দিয়েও থেমেনি রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় রোববার ইউক্রেনের খার্কিভে একটি আবাসিক এলাকায় হামলা চালায় রাশিয়া। এতে শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের ভোট হবে আগামী 28 ডিসেম্বর। সোমবার এক বিবৃতিতে দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এবার কয়েক ধাপে নির্বাচন হবে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে। 2021 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করা হয়। দেশটিতে চলমান সংঘাতের মধ্যে নির্বাচনের পরিকল্পনাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রহসন বলে আখ্যা দিয়েছেন। খেলার খবর। আসন্ন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনেক। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কৌশল ব্যাটারদের মাঝে ব্যাপক পরিবর্তন আনবে বলেও মনে করেন তিনি। আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে,
সো কিভাবে আরও ইমপ্রুভ করা যায়। নেথান আসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে, এবারের প্যাটার্নটা ডিফারেন্ট ছিল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহে রোডম্যাপ প্রকাশ, সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শুরু 24 আগস্ট। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখছে না ইসি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা বিএনপির, সরকারের প্রচ্ছন্ন মদত দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জামায়াত এনসিপির ভিন্ন মত। এবং ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়, শিবির প্যানেল দিলেও ঘোষণা করেনি ছাত্রদল, প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বামদের। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।